তো প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাদের রসায়ন নন মেজর 1 কোর্সের জৈব বিক্রিয়ার যে দুইটা চ্যাপ্টার আছে, একাদশ এবং দ্বাদশ অধ্যায়, সেই জায়গায় সমীকরণ পূর্ণ করা। প্রতি বছরই প্রায় 5টা সমীকরণ আসে, তার অর্ধেক অংশ দিয়ে দেয় সেটাকে পূর্ণ করে। তো এই সমীকরণ পূর্ণ করা 5 মার্ক আপনাদের জন্য প্রায় কনফার্ম, প্রতি বছরই আসে। তো আমি আজকে আলোচনা করব 2022 সালে যে প্রশ্নগুলো, যে সমীকরণ পূর্ণ করা অংশটা আসছিল সেই জায়গায়। এখন সবচেয়ে বড় ব্যাপার হলো এই সমীকরণ পূর্ণ করা। এই জায়গায় 22 সাল, আমার স্ক্রিনে 21 সাল এবং 20 সাল সব প্রশ্নগুলোই আছে। আপনারা যদি, যেহেতু জৈব যৌগে আসলে মূলত একাদশ অধ্যায়টা হাইড্রোকার্বন অংশ, ওই জায়গা থেকেই আসলে আসে। এই জায়গায় যদি আমরা 7-8টা বিক্রিয়া বা 10টা বিক্রিয়া যদি আমরা ভালো করে শিখে নিতে পারি, এই প্রশ্নগুলোই বারবার আসলে রিপিট করে। এখন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই সমীকরণ পূর্ণ করা আসলে ওই স্টুডেন্টরা আনসার করে যারা আসলে পড়াশোনার প্রতি একটি মনোযোগী বেশি। কারণ এই জায়গায় প্র্যাকটিসের একটা ব্যাপার স্যাপার আছে। আপনি যতই মুখস্থ করলে আসলে ইকুয়েশন পারা যাবে না। আপনি কার্বনের 4টা বন্ধন, নাইট্রোজেনের 3টা বন্ধন, আপনি কারো দিকে লিখতে গেলেও ভুল হবে এবং মুখস্থ করলেও ভুল হবে। সেই জন্য আমাকে আসলে বিক্রিয়া সম্পর্কে ধারণা রাখতে হবে। সেই ক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তাহলে চলেন আমরা সকল বোর্ড 22-এ যে প্রশ্নটা আসছে এবং এই 22-এ যে আসছে, এগুলো যে 21-এ আসবে না এরকম না। একাধিক ইকুয়েশন আছে, যে 21-এও আসছে, 22-এও আসছে, 23-এও আসছে, এরকম। তা আমি আশা করি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে 22 সালে যে সমীকরণ পূর্ণ করা প্রশ্নগুলো যা আসছিল, আমি একটু দেখাই দিই। যে 1 নম্বরে আসলে ইথাইনের সাথে পানি যোগ করলে 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিড দিলে আসলে আমার প্রোডাক্টটা কি উৎপন্ন হবে। আসলে এই জায়গায় প্রোডাক্টটা হবে, এটা আপনারা যারা নবম দশম শ্রেণীতে একাদশ অধ্যায়ে ভালো করে পড়ছিলেন, ওই জায়গায় একটা বিক্রিয়া ছিল অ্যালকাইনের সাথে, অ্যালকাইনের সাথে যদি আমি পানি যোগ করি, অ্যালকাইনে পানি সংযোজন বিক্রিয়া, তখন অ্যালডিহাইড উৎপন্ন হয়। কিন্তু এই জায়গায় একটা নোট আছে গুরুত্বপূর্ণ। যদি অ্যালকাইনটা যদি আমার 2 কার্বনের হয়, তখন কেবলমাত্র অ্যালডিহাইড উৎপন্ন হবে। যেমন এই জায়গায় আমি, যেহেতু আমার প্র্যাকটিসের মধ্যে আছে, আমি দেখেই বুঝতে পারতেছি, আমার এই প্রভাবকটা দেখে বুঝতে পারতেছি, এই জায়গায় উৎপন্ন প্রোডাক্ট হবে CH3CHO, এই যে অ্যালডিহাইড উৎপন্ন হবে। এখন আপনি বলবেন স্যার এটা কিভাবে বললেন, কিভাবে করলেন? হ্যাঁ, কিন্তু যদি এই ইথাইনের জায়গায় প্রোপাইন হয় বা কার্বনের সংখ্যা যদি বেশি হয়, তখন আসলে আর কি হবে না, অ্যালডিহাইড না হয়ে কিটোন হয়ে যাবে। আমি সেটা আপনাদের দেখাবো। আরেকটা বিক্রিয়া আছে 2 নম্বরে, দেখেন এই যে কিটোন জাতীয় যৌগ CH3COCH3, এটাকে যদি আমরা হাইড্রোজেন দ্বারা বিজারিত করি, আসলে এটাকে বলা হয় ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। আমি আসলে এই যে জিঙ্ক অ্যামালগাম এবং HCl থেকে আমি বুঝতে পারতেছি এই ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া আসলে কি হয় জানেন? এই যে কার্বনিল গ্রুপটা আছে CO, এই CO গ্রুপটা অপসারিত হয়ে আসলে মিথিলিন হয়ে যাবে। আসলে আমি কিন্তু দিকে বলতে পারতেছি এই জায়গায় CH3CH2CH3, অর্থাৎ এই ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াটা ছিল কার্বনিল গ্রুপের CO অপসারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হওয়া। এই প্রভাবক দিকে আমি বুঝতেছি, অর্থাৎ এই প্রোপানন থেকে প্রোপেন উৎপন্ন হবে। তারপরে এটা আপনারা নবম দশম শ্রেণীতে পড়ছেন, ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সোডালাইম সহযোগে উত্তপ্ত করলে অ্যালকেন উৎপন্ন হবে। এটাকে বলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কি বলা হয়? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন মানে একটা কার্বন ডাইভার্ট হয়ে চলে যাবে। এই ক্ষেত্রে হবে কি, অ্যালকাইড ইথাইনের সাথে এই হাইড্রোজেন যুক্ত হইব ইথেন CH3CH2CH3, আর সাথে হবে Na2CO3। আমি আবার কিন্তু লেখাই দেব, আমি জাস্ট একসাথে একটু এক নজরে বলে যাচ্ছি আর কি। এই যে জৈব অ্যাসিডকে যদি আমি পটাশিয়াম পেন্টঅক্সাইড বলা হয়, P2O5 এর উপস্থিতিতে যদি আমি বিক্রিয়া ঘটাই, তখন অ্যানহাইড্রাইড যৌগ উৎপন্ন হয়। সেটাও আমি আপনাদের দেখাবো। এই যে স্যার এই বিক্রিয়াটা আপনার 22-এ আসছে, 21-এও আসছে। এটা 22-এও আসছে, 22 সালে আসছে, আবার 21 সালে। খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, সেটা আমরা আসলে পড়বো। এটাকে আসলে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া বলে। আচ্ছা চলুন, আমি আসলে একটু ধারণা দিলাম যেগুলো আমরা আসলে কিভাবে সলভ করব। এখন আমরা আসলে এটা একটু দেখি। তাহলে চলেন, সকল বোর্ড 22-এর যে প্রশ্নটা আসছে, আমরা সেই সলিউশনটা আসলে করব। আপনি যদি এই জায়গায় একটা বিক্রিয়া সলভ করতে আপনার যদি মনে করেন যে আপনি ওই একটাই শিখতেছেন, তাইলে ভুল করবেন। আপনার ধরন বুঝবেন যে আসলে কার সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, একটা করলে যাতে অনুরূপ অন্য একটা আপনি করতে পারেন, নাইলে কিন্তু এই সমীকরণ শেখার সার্থকতা নাই। মনে করেন 1 নম্বর বিক্রিয়া, এই জায়গায় আছে কি HC ট্রিপল বন্ড CH, তার সাথে আমি দিব পানি, এই দেওয়া আছে আমার, এবং 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিড। এটা আপনারা নবম দশম শ্রেণীর একাদশ অধ্যায় বইটা খুললে অ্যালকাইন অংশের মধ্যে এই বিক্রিয়াটা আপনারা পাবেন। এই জায়গায় ইথাইনের সাথে আমি যদি পানি যোগ করি, তখন আমার উৎপন্ন যৌগটা হবে অ্যালডিহাইড CH3। এখন অ্যালডিহাইড যে উৎপন্ন হবে, অ্যালডিহাইড কাকে বলে? যাদের মধ্যে CHO কার্যকরী মূলক আছে।
এখন এই জায়গায় আমার বিক্রিয়কটা হলো 2 কার্বনেট, উৎপন্ন অ্যালডিহাইডটা হবে 2 কার্বনেট, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে CH3CHO, অর্থাৎ আমার প্রোডাক্ট হবে CH3CHO। আমি এটা নাম যদি করি ইথাইন থেকে ইথানেল, অ্যালডিহাইডের নামের শেষে নেল যুক্ত হয়, এটা নাম হলো ইথানেল। আপনি নাম না লিখলে হবে, আপনাকে শুধু বলছে যে আমি সমীকরণ পূর্ণ করতে চাই, সেটা আপনি কইরে দেখাবেন। ওকে, এখন আপনি বলবেন যে স্যার আপনার না হয় মুখস্থ আছে, লিখে ফেললেন, বুঝে ফেললেন, আমি এটা কিভাবে মনে রাখতে পারি? এই প্রসেসটা আমি একটু বলতে পারি যে আপনি দেখবেন যে আমার যে এই জায়গায় ইথাইন ছিল, ইথাইন এই জায়গায় আমরা জানি কার্বন কার্বন একক বন্ধনের পরে যেগুলো দেখা এগুলো হলো পাই বন্ধন, অর্থাৎ এই জায়গায় কার্বন কার্বন একক বন্ধন যে ছিল, বাকি দুইটা পাই বন্ধন, একটা বন্ধন ভাঙলে 2 কার্বনের 2 হাত খালি হয়, এই জায়গায় দুইটা পাই বন্ধন ভাঙছে, ওর 2 হাত খালি হবে, ওরও 2 হাত খালি হবে, ওর সাথে একটা হাইড্রোজেন আছে। এখন আপনি কি করবেন যে আমার যেহেতু অ্যালডিহাইড হইতে হবে, অর্থাৎ একটা কার্বনের সাথে অক্সিজেন যাওয়া লাগবে, তাই আমি কার্যকরী মূলকটা সবসময় ডান দিকে দিব। আপনি এই কার্বনের এই হাতটা ওই দিকে না দিয়ে আমরা এই দিকে চিন্তা করব, যে এই দিকে সে একটা অক্সিজেনকে ধরবে, আর ওই যে বাকি দুইটা হাইড্রোজেন যে আছে এই জায়গায় চলে আসবে, অর্থাৎ H2O-টাকে আমরা চিন্তা করবো এক পার্টে যাবে অক্সিজেন, এক পার্টে যাবে হাইড্রোজেন দুইটা, তো এই অক্সিজেন এই জায়গায় এসে যুক্ত হবে, আর এই দুই জায়গায় দুইটা হাইড্রোজেন যাবে, তাইলে আমার প্রোডাক্ট হবে CH3CHO। আশা করি আমরা বুঝতে পারছি। আমি আবার একটু বলি যে আমার যে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, এর মধ্যে দুইটা বন্ধন ভেঙে যাবে, একটা বন্ধন থাকবো। এই আমরা সাধারণত পানি H আর OH এ বিভক্ত হয়, কিন্তু এই ক্ষেত্রে এরকম ঘটে নাই। এই ক্ষেত্রে ঘটছে কি, হাইড্রোজেন দুইটা একদিকে গেছে আর অক্সিজেন আরেক দিকে গেছে। আপনার এই বর্তমানে তো এই অবস্থা আছে, সিগমা বন্ধন থাকবে, বাকি দুইটা পাই বন্ধন ভেঙে যাবে। তো এক জায়গায় যখন গিয়ে অক্সিজেনটা যুক্ত হবে, এই অক্সিজেনটা যখন যুক্ত হবে ওর 2 হাত খালি হওয়া লাগবে, অর্থাৎ এই কার্বনের 2 হাত খালি, এবং এই বাকি দুইটা হাইড্রোজেন এই কার্বনের 2 হাতের সাথে যুক্ত হবে, অর্থাৎ আমরা যদি এক লাইনে লিখি তো CH3CHO, এই হইলো আমার অ্যালডিহাইড। আশা করি আমরা বুঝতে পারছি। অর্থাৎ ইথাইনের সাথে পানি যোগ করলে 2% মার্কিউরি, এই প্রভাবক দিকে কিন্তু আসলে আমরা বুঝতেছি, এই হবে আমার অ্যালডিহাইড। কিন্তু স্যার, কিন্তু গুরুত্বপূর্ণ নোট হইল, আমি এখন এই অংশটা মুছে ফেলি, তো গুরুত্বপূর্ণ নোট হইল যদি ইথাইন না হইয়া কার্বন সংখ্যা যদি বেড়ে যায়, ইথাইন না হইয়া যদি কার্বন সংখ্যা বেড়ে যায়, মনে করেন অনুরূপ আমি আরেকটা বিক্রিয়া শিখে রাখবো, CH3, মনে করেন এটা প্রোপাইন, এই প্রোপাইনের মধ্যে যখন আমি পানি যোগ করব, তখন আসলে এই বিক্রিয়াটা সরাসরি একই ধাপে ঘটে না, এটা একাধিক ধাপে ঘটে। প্রোপ 1-in-2ol যৌগ উৎপন্ন হয়, তারপরে আসলে কি হয়, কিটোন জাতীয় যৌগ উৎপন্ন হয়। আসলে এই জায়গায় যখন আমরা এই পানিটা যোগ করব, তখন CH3 ওই মাঝের কার্বনের সাথে একটা OH যুক্ত হবে, আর এই জায়গায় হবে ডবল বন্ড CH2, এই যৌগটা উৎপন্ন হয়। এটা নাম হলো প্রোপ 1-in, এটির অস্থায়ী অবস্থা, অস্থায়ীভাবে এই যৌগটা উৎপন্ন হয়। আপনি এই ধাপটা না লিখলেও হবে। তারপরের ধাপে আসলে কি হয়, তারপরের ধাপে আসলে হবে আমাদের কাঙ্ক্ষিত যৌগ প্রোপানন। যদিও আমি শুধু আপনাকে সতর্কতার জন্য দিলাম, যেটা অন্য জায়গায় যদি এই বিক্রিয়াটা আমাদের আসে, তাহলে আমরা আসলে কি করব, তখন এই জায়গায় উৎপন্ন যৌগটা হবে প্রোপানন, মনে রাখবেন, কিটোন হবে CH3COCH3, এই হলো আমাদের প্রোপানন, অর্থাৎ প্রোপাইন থেকে উৎপন্ন হবে প্রোপানন। আমি যেহেতু 22 সালে প্রশ্নের মধ্যে ফোকাস, তো মনে রাখবেন যে 2 কার্বনের যৌগ হলে অ্যালকাইনের সাথে পানি যোগ করলে হয় অ্যালডিহাইড, আর 2 কার্বনের অধিক হলে তখন হবে কিটোন জাতীয় যৌগ। ওকে স্যার, আমাদের এখন 2 নম্বর বিক্রিয়াটা যে আসছিল, 2 নম্বর বিক্রিয়াটা কি? এই 2 নম্বর বিক্রিয়াটা হলো 22 সালে যে 2 নম্বর বিক্রিয়াটা আসছিল, আমি কিন্তু এটা অতিরিক্ত বিক্রিয়া দিচ্ছি, এই বিক্রিয়াটা আমরা অতিরিক্ত দিছি, এই বিক্রিয়াটা আমরা অতিরিক্ত দিলাম। ওকে, এই যে অস্থায়ী যৌগ, এটা নাম হলো প্রোপ 1-in-2ol, প্রোপ 1-in-2ol, যারা নামকরণ শিখছেন তারা নিশ্চয়ই বুঝতেছেন, প্রোপ 1-in-2ol। আচ্ছা, আমি এই দিকে যাব না, এটা আমি মার্ক করে রেখে দিলাম, এই যৌগটা নাম, এটা অস্থায়ী অবস্থা। আপনি ওইটার পরে সরাসরি এটা লিখলে হবে, এই অংশটা না দিলে হবে, যেহেতু আপনাকে বলছে সমীকরণ পূর্ণ করা। ওকে স্যার, এখন আসেন আমার 2 নম্বর বিক্রিয়াটা কি আসছিল? 2 নম্বর বিক্রিয়াটা আসছিল প্রোপানন, ওই যে জিনিসটা উৎপন্ন হয়েছে ওইটার সাথে আর কি, যে প্রোপানন CH3CO, ওরা যেভাবে লিখছে আমি ওইভাবে লিখতেছি, CH3, তাকে আসলে কি করা হয়েছে, হাইড্রোজেন দ্বারা বিজারিত করেছে, জার্মান হাইড্রোজেন দেওয়া, জার্মান হাইড্রোজেন দেওয়া, আমি অংশটা একটু মুছে ফেলবো, জার্মান হাইড্রোজেন দেওয়া, তারপরে আমার প্রভাবক দেওয়া হয় জিঙ্ক হাইপেন মার্কারি,
এটাকে আমরা বলি জিঙ্ক অ্যামালগাম। যখন কোনো ধাতুর সাথে মার্কারি যুক্ত থাকবে তখন এটা হবে অ্যামালগাম। তাইলে জিঙ্কের সাথে মার্কারি আছে মানে জিঙ্ক অ্যামালগাম, আর প্রভাবক হবে আমার HCl এর উপস্থিতিতে। আসলে আমি এই বিক্রিয়াটা দেখে আমার মনে হয়ে যাচ্ছে যেটা এটা ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? ক্লিমেনসন বিজারণ। আমি নামটা কি বলি দেখেন, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। এখন আপনি যদি জানেন যে স্যার ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াটা কি, তাইলে তো আপনার আর এই প্রোডাক্ট আপনি লিখতে পারতেছেন। আপনি যদি জানেন যে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াটা আসলে কি, তাইলে তো আপনি প্রোডাক্ট লিখতে পারতেছেন। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াটা ছিল এই যে, আমি এটা একটু গাঠনিক সংকেত আকারে লিখি তাইলে আপনি বুঝতে পারবেন। এই বিক্রিয়াটা আমি লিখতেছি CH3 C ডবল বন্ড ও CH3। এই ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াটা ছিল যে HCl এর উপস্থিতিতে জিঙ্ক অ্যামালগাম প্রভাবকের উপস্থিতিতে আমি বিক্রিয়াটা ঘটাই, তাহলে এই উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা এই কিটোন যে কার্বনিল মূলক, এটাকে আমরা বলি কার্বনিল CO, এই কার্বনিল মূলকের কার্বনিল গ্রুপটা অপসারিত হবে। এই যে কার্বনিল গ্রুপ, এটাকে আমরা বলি কার্বনিল গ্রুপ, কার্বনিল। এই কার্বনিল মূলকটা অপসারিত হইয়া আসলে কি উৎপন্ন করবে? CH2 উৎপন্ন করবে। অর্থাৎ এইটার পরিবর্তে এই জায়গায় CH2 হবে, CH2। তখন এই প্রোডাক্ট আমরা আসলে পেয়ে যাব। তাহলে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াটায় আমার প্রোডাক্টটা কি হচ্ছে তাইলে? CH3 CH2 CH3। আসলে এটা অ্যালকেন উৎপন্নের বিক্রিয়া। এটাকে এই যৌগটার নাম হবে প্রোপেন। এই যৌগটার নাম কি? প্রোপেন। আচ্ছা, এখন আপনার প্রশ্ন হইতে পারে স্যার এই যে ওটা গেল এটা কোথায় গেল? এটা পানি হয়ে যাবে। আসলে এটা কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। পানি। এখন আমি যদি সমতা সাধন করি, পানি হইতে হইলে হাইড্রোজেন গ্যাসের 2টা, আর এই CO অক্সিজেনের পরিবর্তে হাইড্রোজেন 2টা, অর্থাৎ মোট 4টা, অর্থাৎ আমার কি জায়গায় 4টা ইস লাগবে। স্যার এই বিক্রিয়াটা আমরা কিভাবে মনে রাখবো? যে কিটোনকে যদি আমরা জিঙ্ক অ্যামালগাম এবং HCl এর উপস্থিতিতে বিক্রিয়া ঘটাই, বিজারিত করি, তখন এই কিটোনের CO, এই কিটোনের কার্বনিল গ্রুপটা মিথিলিন মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে। এই মূলকটা কি CH2, দুই দিকে 2টা বন্ড, অর্থাৎ মিথিলিন মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে। তাইলে এখন প্রশ্ন হলো যে এই CO যে চলে যাবে সে আসলে উৎপাদে কি হবে? এই জায়গায় CO মূলকের পরিবর্তে আসলে CH2 হবে। এই কার্বন কিন্তু অপসারিত হচ্ছে না, কার্বন তার জায়গায় আছে। অর্থাৎ এই জায়গায় এই অক্সিজেনটা চলে যাচ্ছে, কি যাচ্ছে? এই যে কার্বনিল গ্রুপের পরিবর্তে মিথিলিন মূলক হয়ে যাচ্ছে। এই অক্সিজেনটা চলে যাওয়ার পরে 2টা হাইড্রোজেন এই জায়গায় আসবে, আমার প্রোডাক্ট উৎপন্ন হয়ে যাবে। তাই আমি আবার একটু বলি যে কিটোন জাতীয় যৌগগুলোকে যখন আমি জিঙ্ক অ্যামালগাম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে বিজারিত করব জাইমান হাইড্রোজেন দ্বারা, তখন আসলে এই কার্বনিল গ্রুপটা প্রতিস্থাপিত হয়ে, অর্থাৎ রূপান্তরিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হবে। কিভাবে হবে? এই কার্বনিল মূলকের 2টা অক্সিজেন যখন চলে যাবে তখন তার মধ্যে 2টা হাইড্রোজেন যুক্ত হয়ে CH3 CH2 CH3 আমার প্রোডাক্ট উৎপন্ন করবে। আশা করি আমরা এই বিক্রিয়াটা বুঝতে পারছি। তাইলে আমার 1 গেল, 2 গেল। এখন আসেন 3 নাম্বার বিক্রিয়ার ক্ষেত্রে। আমার 3 নাম্বার বিক্রিয়াটা আসলে কি আসছিল? 3 নাম্বার যে বিক্রিয়াটা আসছিল এটা মূলত আসলে আমি অংশটা একটু মুছে ফেলবো। 3 নাম্বার যে বিক্রিয়াটা আসছে এটা আসলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এটা আমাদের 9-10 আসলে ছিল। এখন আমরা দেখি 3 নাম্বার বিক্রিয়াটা। এই যে স্যার 3 নাম্বার বিক্রিয়াটা আসলে কি? CH3 CH2 C ডবল ও Na। এটার নাম হলো সোডিয়াম প্রোপানোয়িক অ্যাসিড থেকে আসছে। এটা ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেওয়া হয়েছে। এই জায়গায় দেওয়া আছে ব্র্যাকেট দিয়ে দিছে ক্যালসিয়াম অক্সাইড, আমি এটা উপরে দিতে পারি, সমস্যা নেই। এটাকে আমরা বলি সোডালাইম সহযোগে উত্তপ্ত করলে এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই বিক্রিয়াটা আসলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আমি এটা দেখেই বুঝতে পারতেছি যে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সোডালাইম সহযোগে উত্তপ্ত করলে অ্যালকেন উৎপন্ন হয়। বিক্রিয়াটা এরকম ছিল। এখন অ্যালকেন এই জায়গায় আসলে কিভাবে হবে? এই যে স্যার এটা অ্যালকাইন আর এই হাইড্রোজেন মিলে হবে অ্যালকেন। এই বিক্রিয়াটা আপনি এইভাবে দিবেন যে অ্যালকাইলের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে অ্যালকেন, আর এই বাকিটা মিলে হবে সোডিয়াম কার্বনেট। এই বিক্রিয়াটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আমরা যদি এইভাবে বুঝাইতে চাই যে তাইলে হবেটা কি দেখেন, CH3 CH2 এটা না হলো ইথাইল, তার সাথে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের H গ্যাপ যুক্ত হয়ে যাবে CH3। অর্থাৎ আমি এই জায়গায় CH3 স্যার এই যে ইথাইলের সাথে হাইড্রোজেন মিলে হয়ে যাবে CH3 ইথেন হয়ে যাবে। আর এই বাকি অংশটা মিলে বাকি সব সময় কিন্তু হবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, সব সময় কিন্তু সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে প্লাস Na2CO3। এটা আমরা সবাই 9-10 বই থেকে রিভিশন দিতে পারি। ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সোডালাইম সহযোগে উত্তপ্ত করলে অ্যালকেন উৎপন্ন হয়। এই জায়গায়
মনে রাখার স্পেশালিটিটা কি, আমার বিক্রিয়কে যে কার্বনটা যত কার্বনের হবে উৎপাদটা হবে তার থেকে 1 কার্বন কম, কারণ একটা কার্বন কার্বনেট হিসেবে চলে যায়। তো এই জায়গায় কার্বন ছিল 3টা, ওই কার্বনটা কার্বনেট হিসেবে চলে গেছে। এখন আমি যদি বলি এই জায়গায় ইথেন হইতে হইলে এই জায়গায় লাগবে সোডিয়াম প্রোপানয়েড, এই জায়গায় প্রোপেন হইতে হইতে লাগবে সোডিয়াম বিউটানয়েড, অর্থাৎ এই জায়গায় কার্বন যত থাকবে উৎপাদে যৌগে কার্বন তার থেকে একটা কম হবে, কারণ অপর কার্বনটা আসলে কার্বনেট হিসেবে চলে যায়। এই গেল 3 নাম্বারটা। এখন আসেন 4 নাম্বার বিক্রিয়া। 4 নাম্বারটা আসলে কি আসছে আমরা যদি একটু দেখি। 4 নাম্বার বিক্রিয়াটা আসছে, দেখা যাচ্ছে যে CH3 ইথানোয়িক অ্যাসিড, এই ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। এটাকে যখন আমরা P2O5 এর উপস্থিতি, P2O5 ফসফরাস পেন্টঅক্সাইড যেটাকে বলে, হ্যাঁ, যদি উত্তপ্ত করি তখন অ্যানহাইড্রেট যোগ উৎপন্ন হয়। অ্যানহাইড্রেট, এখন আপনি বলবেন যে অ্যানহাইড্রেট আসলে কি, অ্যানহাইড্রেট আসলে কি। অ্যানহাইড্রেটটা ছিল এরকম যে CH3COOH, খেয়াল করেন একটা CH3COOH, এই যে দুইটা OH মূলক আছে, এই দুইটা COOH মূলক আছে কার্বক্সিলিক অ্যাসিডের, ওই জায়গা থেকে আসলে কি হবে, এক অণু পানি অপসারিত হবে, এক অণু পানি অপসারিত হবে। পানি কেমনে অপসারিত, এই যে স্যার একটা দিকে মনে করেন OH গেছে, আরেকটা দিকে গেছে H, এই পানি অপসারিত হইয়া এই যৌগ দুইটা একত্রিত হয়ে যাবে, এটাই আসলে অ্যানহাইড্রেট যৌগ। এখন আমি যদি এটা গাঠনিক সংখ্যাটা একটু লিখি, গাঠনিক সংখ্যাটা যদি আমি আপনাকে লেখায় দেখাই, এই জায়গায় হচ্ছে CH3, আমি যদি গাঠনিক সংখ্যাটা লেখাই তাহলে আমি জায়গায় কি পাবো দেখেন, CH3, তারপরে মনে করেন C, অক্সিজেন ডবল বন্ড, ওই যে CO, পরে মনে করলাম যে হ্যাঁ এই জায়গায় এই দুইটা যৌগ অক্সিজেন দ্বারা যুক্ত হবে, এই যে জায়গায় দুইটা অক্সিজেন আছে, আর একটা অক্সিজেন হলো এই CH3, এই আসলে এই বিক্রিয়াটা, আর সাথে হবে পানি, পানি অপসারিত হবে H2O। অ্যানহাইড্রেট যৌগ মানে কি, এই যে COOH মূলক আছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক, এই কার্বক্সিলিক অ্যাসিড মূলক থেকে আসলে কি হবে, দুইটা কার্বক্সিলিক অ্যাসিড মূলক থেকে পানি, কোনো পানি অপসারিত হয়ে দুইটা যৌগ একত্রিত হয়ে যাবে। তাইলে অর্থাৎ আমি যদি এটাকে সমতা সাধন করি, এই জায়গায় আমাকে দিতে হচ্ছে 2, কি দিতে হচ্ছে 2, এই যে অ্যানহাইড্রেট যৌগ উৎপন্ন হয়েছে, অর্থাৎ পানির অণু অপসারিত হইয়া একটা লিঙ্কেজ তৈরির মাধ্যমে তারা কিছু পরস্পরের সাথে যুক্ত হয়েছে, এই যে দুইটা CH3COOH CH3COOH, এই জায়গা থেকে এক কোনো পানি অপসারিত হইয়া যুক্ত হয়েছে। এই হইল গিয়ে আমার 4 নাম্বার বিক্রিয়া। এখন আসেন 5 নাম্বার বিক্রিয়া, যেটা খুব ইম্পর্টেন্ট, আমি বলছি এটা 22-এও আসছে 21-এও আসছে। এই 5 নাম্বারের বিক্রিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলেন আমি এই অংশটা মুছে ফেলি, যে অ্যানহাইড্রেট গঠন অংশটা আসলে আমরা বুঝতে পারছি। এখন আসেন 5 নাম্বার বিক্রিয়াটা। 5 নাম্বার বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনার 21-এ 22-এ সবসময় আসছে। এই জায়গায় আসলে কি আছে দেখেন, একটা বেনজিন চক্র আছে, কি আছে, বেনজিন, এটাকে আমরা অ্যারাইল বলতে পারি, C ডবল বন্ড O, সাথে হলো NH2। এই যে স্যার অ্যামাইড জাতীয় যৌগ, এগুলোকে আমরা বলি অ্যামাইড। এই যে স্যার, এখন তার সাথে আমি দিচ্ছি ব্রোমিন Br2, দেওয়া হয়েছে KOH, একটা ক্ষারক দেওয়া হয়েছে দিয়া প্রোডাক্ট। এখন এই জায়গায় আসলে উৎপাদটা আসলে কি হবে স্যার, এই বিক্রিয়াটার আরেকটা নাম হইল, ওই যে আমি বলছিলাম একটা বিক্রিয়া, যে আমার এটা হলো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। 2 নাম্বার বিক্রিয়াটা কি ছিল, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম কি, এই 4 নম্বর হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। ডিগ্রেডেশন না হয় আমি এটাকে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বলতে পারি, ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এখন আপনি নামের মধ্যে আসলে তার উৎপাদের কৌশলটা যুক্ত আছে, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এই জায়গায় আসলে হবেটা কি দেখেন, এই জায়গায় একটা কার্বন সেম আগের মতো যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মতো একটা কার্বন অপসারিত হবে, অর্থাৎ এই জায়গায় হবে এই যে কার্বনিল গ্রুপ আছে এটা অপসারিত, এই জায়গায় আসলে এই যে CO মূলকটা অপসারিত হয়ে এনিলিন উৎপন্ন হয়ে যাবে, এই যৌগটা হয়ে যাবে এনিলিন। আমি একটু ওইভাবেই যেভাবে আছে ওইভাবেই আঁকার চেষ্টা করি। এই যে স্যার NH2, এখন এটা অ্যারাইল গ্রুপ আছে, যদি এটা এইভাবেও থাকতো স্যার, মনে করেন CH3, আপনাকে কিন্তু এই বিষয়গুলো জানা থাকতে হবে যে CO, তারা ওরা CO দিতে পারতো, আমি গাঠনিক সংখ্যা দেখাই দিলাম NH2, তখন কি হইতো বলেন তো, এই যে এটা গিয়া CH3 NH2 উৎপন্ন হইতো। এই হবে আমার এনিল ব্রোমাইড। মেইন প্রোডাক্ট আসলে এটা লিখতে পারলে হইলো,
অন্যগুলো নেই। পটাশিয়াম ব্রোমাইড, এই যে KOH, পটাশিয়াম ব্রোমাইড প্লাস পটাশিয়াম কার্বনেট CO3। আমার মেইন প্রোডাক্টটা মনে রাখলেই হইল আর কি। এই ক্ষেত্রে সমতা সাধন খুব মুখ্য বিষয় মনে করি না। তা আমি যদি সমতা সাধন করতে চাই তাহলে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াটা কি, যে আমার যে বিক্রিয়কে যে মেইন যৌগটা আছে, বিক্রিয়কে যে আমার মেইন যৌগটা আছে তার থেকে উৎপাদে আসলে একটা কার্বন কিভাবে হ্রাস পাবে, অর্থাৎ কার্বনটা ডিগ্রেডেশন বা অপসারিত হবে। এই জন্য এই বিক্রিয়াটাকে বলে ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তাইলে এই জায়গায় আমার কি হবে, আমি বলছিলাম যে এই অ্যামাইড জাতীয় যৌগগুলোর মধ্যে কার্বনিল গ্রুপ থেকে কার্বনটা অপসারিত হয়ে এনিলিন উৎপন্ন করছে পটাশিয়াম ব্রোমাইড আর পটাশিয়াম কার্বনেট। এখন যদি আমরা এটা সমতা সাধন করতে চাই একটু দেখি, আসলে এই জায়গায় আমার ব্রোমিন আছে 2টা, আমি এই জায়গায় দিলাম 2, ব্রোমিন আছে 2টা, এই জায়গায় দিলাম 2। এখন আমার পটাশিয়াম হয়ে গেছে 2টা, এই জায়গায় দেওয়া লাগবে 2। আশা করি আসলে আমাদের সমতা সাধন হয়ে গেছে। KOH, পটাশিয়াম, সরি দুঃখিত, পটাশিয়ামের 2 2 4টা, এই জায়গায় দেওয়া লাগবে 4, এই জায়গায় দেওয়া লাগবে 4। এই আসলে স্যার আমাদের বিক্রিয়া, এটার নাম হলো এনিলিন। এই যৌগটার নাম আসলে কি, এনিলিন। আশা করি আমরা বুঝতে পারছি। তাইলে এই 5টা বিক্রিয়া নিয়ে আপনাদের হয়তো আর কোনো সমস্যা হবে না। এই অনুরূপ ধরনের এই যে এই যৌগটা এইভাবে দেওয়া আছে, কিন্তু আপনার পরীক্ষায় ওই যে এই চক্রটা না দিয়ে সেম জাতীয় যৌগটাই আপনাকে বিক্রিয়া দিয়ে দিবে, ওই রকম দিয়ে দিতে পারতো না। CH3CONH2 সেম প্রোডাক্ট প্লাস ব্রোমিন প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখন প্রোডাক্ট কী হবে, তখন আপনি দেখবেন যে অ্যামাইড জাতীয় যৌগ CO, এই COটা আসলে কার্বনটা অপসারিত হবে, আর CH3NH2 মিথাইলেমিন যেটাকে আমরা বলি, সাথে হবে সেম প্রোডাক্ট পটাশিয়াম ব্রোমাইড, পটাশিয়াম কার্বনেট, K2CO3। এখন দেখেন আসলে আমার প্রোডাক্টগুলো মিলছে কিনা। আর সাথে হবে অবশ্যই পানি, আগে পানি দিই নেই, অবশ্যই পানি হবে সমতা সাধন করতে গেলে। দেখেন পানি, এই জায়গায় হাইড্রোজেন আছে 2টা, 4টা, না 2টা চলে গেছে, তো এই জায়গায় 4টা, এই জায়গায় হবে 2H2, এই জায়গায় হবে কি H2O। আচ্ছা, আমি সমতা সাধনের দিকে নাই করলাম নিচের বিক্রিয়াটা, অর্থাৎ আপনাকে এইটা দেওয়া যে কথা, এইটা দেওয়া কি একই কথা, আপনার ধরন অনুযায়ী আসলে বিক্রিয়াটা সলভ করবেন। তাইলে আশা করি আমরা এই মাথায় রাখতে হবে যে 1 নম্বর বিক্রিয়াটা ইথাইন প্লাস পানি, মার্কিউরি 2% মার্কিউরিক সালফেট 20% সালফিউরিক অ্যাসিড। এই ইথাইনের সাথে পানি দিলে হবে অ্যালডিহাইড CH3CHO। কিভাবে হয়, কেন হয় আমরা বলছি। যদি এই জায়গায় কার্বনের সংখ্যা 2 এর পরিবর্তে 3 হয়, তখন এই জায়গায় অ্যালডিহাইড না হয়ে কিটোন হয়ে যাবে, শেষ। পরে এই যে কিটোন জাতীয় যৌগটাকে আমি যখন জিঙ্ক অ্যামালগাম এবং জিঙ্ক অ্যামালগাম ও HCl দ্বারা বিজারিত করতেছি, বিজারিত করা মানে ডায়মন্ড হাইড্রোজেন উৎপন্ন হবে। এই হাইড্রোজেন কি করবে, এই যে কার্বনিল গ্রুপটা আছে, কার্বনিল গ্রুপটা প্রতিস্থাপিত হয়ে মিথিলিন মূলকে রূপান্তরিত হয়ে যাবে। তাই এটা কিভাবে হয়, যে কার্বনের অক্সিজেনটা 2টা চলে যাবে, 2টা হাইড্রোজেনের জায়গায় চলে আসবে, আর এই অক্সিজেনকে পানি উৎপন্ন করবে। অর্থাৎ বিক্রিয়াটা এরকম যে CH3CH2CH3, অর্থাৎ আমার এই অক্সিজেন গিয়ে এই জায়গায় 2টা হাইড্রোজেন চলে আসছে, আর সাথে হবে যেহেতু আমার এই অক্সিজেনকে পানি বানাবে, এই জন্য 2টা হাইড্রোজেন চলে যাবে, আর এই জায়গায় আসছে 2টা, মোট 4টা হাইড্রোজেন লাগবে, 4টা হাইড্রোজেন লাগবে। এই ছিল আমাদেরই। তারপরে এটা তো আমরা বুঝলাম ওই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই জায়গায় ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সোডালাইম সহযোগে উত্তপ্ত করলে অ্যালকেনটা যে উৎপন্ন হবে অ্যালকাইলের সাথে হাইড্রোজেন, অর্থাৎ CH3CH3, আর সাথে হবে সোডিয়াম কার্বনেট। এই জায়গায় কিন্তু উৎপাদে কার্বন সংখ্যা একটা কম হয়। তারপরে এটা বলছিলাম যে আমরা ইথানোয়িক অ্যাসিডের সাথে ফসফরাস পেন্টঅক্সাইডের যে আমি বিক্রিয়াটা দিব, তখন আসলে অ্যানহাইড্রাইড যৌগ উৎপন্ন। অ্যানহাইড্রাইড যৌগ মানে কি, একটা ওই যে আমি বলছিলাম যে CH3CH3 2টা কার্বক্সিলিক অ্যাসিড মূলকের যে কার্বক্সিলিক COH মূলক থেকে এই এখনো পানি অপসারিত হইয়া এই 2টা যৌগ পরস্পরের সাথে যুক্ত হবে। এটাই ছিল অ্যানহাইড্রাইড যৌগ। এটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এই জায়গায় এই যে CO মূলকটা অপসারিত, কার্বন অপসারিত হবে হইয়া আমার এনিলিন উৎপন্ন করবে, সাথে হবে পটাশিয়াম ব্রোমাইড, পটাশিয়াম কার্বনেট আর পানি। এই ছিল আমাদের আসলে সকল বোর্ড 2022। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী ক্লাসে।